হ্যাঁ রে, আর কত বেলা পর্যন্ত ঘুমাবি? হতচ্ছাড়া ছেলে আমার, বুড়ো ধাম হয়ে গেল, একটা টাকা রোজগার করে না। এই, আয় উঠে আয়, নাস্তাটা খেয়ে আমায় ক্ষান্ত দে। না না, মা, কিরে, হলোটা কি? চেঁচাচ্ছিস কেন? সাত সকালে আর কত যন্ত্রণা দিবি আমায়? না 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 মা, কিছু না। ওই তো একটা বাজে স্বপ্ন দেখলাম। তা তো দেখবি, এত বেলা করে ঘুমালে এমনই হয়। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আয়। সোমনাথপুর গ্রামের শান্ত ছেলে অজিত। ছেলে ভালো, তবে কাজে কর্মে অকর্মা। বাবা নেই, জেঠার টাকায় সংসার চলে। হাত মুখ ধুয়ে অজিত খেতে আসলো। তোকে কতবার বলেছি একটা চাকরি দেখ, একটা চাকরি দেখ, কোনো কথাই তো কানে নিস না। তোর বাবা নেই, আশেপাশে তাকিয়ে দেখ, সবার ছেলেরা কাজে যায়। আমাকে কি একটু শান্তি দিবি না? আর কতদিন তোর জ্যাঠার টাকায় চলবো বলতো? আর ভালো লাগে না রে। অজিত চুপচাপ খাবার খায়। আসলে মনের ভিতর তার চাপা কষ্ট। কি উত্তর দিবে সে মাকে? তুমি চিন্তা করো না মা, একটা জোগাড় করেই ফেলবো। খুঁজছি আমি, পেয়ে যাবো শিগগিরই। কোনো না কোনো ব্যবস্থা তো হয়েই যাবে। এই বলে অজিত উঠে বেরিয়ে আসে। আসলে চাকরি সে খুঁজছে বহুদিন ধরেই, কিন্তু চাকরি পাওয়ার মুরদ ওর হয়নি। এই তো দিন 15 আগের কথা। বেশ ভালো বেতনের জবের একটা অফার পায় অজিত। তার জন্যই ইন্টারভিউ রুমের বাইরে অজিত অপেক্ষা করছিল। সাথে আরো 2-3 জন ছেলেকেও দেখা যাচ্ছিল। মনে হয় ওরাও এই জবটা জন্যই এখানে এসেছে। বুঝলি রমেশ, কত ছেলে পেলে সাহেব সেজে এসে বসে থাকে একখানা চাকরির আশায়। শেষে কি হয় বল দেখি? যার মাল আছে সেই চাকরি পায়। কি যে লাভ এসব ইন্টারভিউ নাটক করার, বুঝি না বাপু। অজিত পিয়নের কথাগুলো শুনতে পায়, তবে এ আর নতুন কিছু না। ও আগেও এসব কথা বহু জায়গায় শুনেছে। অজিত এর আর বুঝতে বাকি থাকে না যে এবারও ঘুষ ছাড়া চাকরি হবে না। এমন শত শত জবই অজিত পায়নি ঘুষ না দিতে পারায়। কিন্তু এ কথা অজিতের মা জানে না, কারণ মা জানতে পারলে বলবে বাবার ভিটে বাড়ি বিক্রি করে হলেও চাকরি নিতে। এভাবে নিজের সুখের জন্য অজিত মাকে রাস্তায় নামাতে পারবে না। এই সবই ভাবতে ভাবতে হঠাৎ করিমের সাথে দেখা হয়ে যায় অজিতের। কি রে অজিত, খবর কি তোর? অনেকদিন দেখা করিস না, ব্যাপারটা কি বলবি একটু? আসলে হয়েছে কি, তোরা তো এখন সবাই ব্যস্ত, আর আমি একাই চাকরি পাচ্ছি না, তাই
সত্যি কথা বলতে আমার ভালো লাগে না রে বন্ধু তোদের সামনে যেতে। ওদিকে মা আমাকে নিয়ে অনেক চিন্তায় আছে, কি করব বুঝতে পারছি না। এটা কেমন কথা বললি বন্ধু? আমরা আগে যা পেয়েছি তো কি হয়েছে, তুইও ইনশাল্লাহ দ্রুত পেয়ে যাবি, তাই বলে বন্ধুদের সাথে দেখা করবি না, এটা কি হয়? করিম অজিতের ছোটবেলার বন্ধু, একসাথেই বড় হয়েছে ওরা। করিমের বাবা বড় ব্যবসায়ী। লেখাপড়ায় অজিত করিমের থেকে অনেক ভালো ছিল, কিন্তু অজিত চাকরি পেল না। হ্যাঁ শোন, আমি আমার বাবাকে বলে তোর কোনো জবের ব্যবস্থা করে দিব, তুই চিন্তা করিস না। রোববার রাতে আয়, একসাথে ক্যারাম খেলবো। এই বলে করিম চলে যায়। অজিত চুপ করে দাঁড়িয়ে থাকে। আজ একটা জবের জন্য কত কেউই ওকে করুণা করছে, অথচ এই তো বছর দুয়েক আগে। অজিত, এই অজিত, একটু একটু দাঁড়া রে। হ্যাঁ রে করিম, পিছন থেকে ডাকছিস কেন? তাড়াতাড়ি বল, এক্সাম শুরু হয়ে যাবে এখনই। বন্ধু, আজ প্লিজ আমাকে হেল্প করিস। হ্যাঁ, আমি কিছু পড়তে পারি নাই, বুঝলি? একটু হেল্প করবি তো? আরে এত প্লিজ বলা লাগবে না, প্যারা নাই, চল, যা দেখার দেখে নিবি, সমস্যা নেই। বুঝলি বন্ধু, তুই না থাকলে আজ নির্ঘাত ফেল করতাম। তোর কারণেই সার্টিফিকেটটা পাবো রে, না হলে তো সারা জীবন বেকার ঘুরে বেড়াতে হতো। তোকে অসংখ্য ধন্যবাদ। আরে কি বলছিস এসব? ছাড় এসব কথা, বন্ধুদের সাথে এসব কথা চলে নাকি? আর আমি থাকতে তুই ফেল কেন করবি? আজ সেই করিমের করুণা দেখতে হচ্ছে। হায় পরিহাস। অজিত আবার মন ভারী করে বাড়ি চলে আসে। এসেছিস বাবা? আয় খেতে আয়। সারাদিন কোথায় ছিলি? আমি তোকে একটু বেশি বেশি বলে ফেলি না রে? আমার উপর রাগ করিস না। আসলে কয়দিন ধরে শরীরটা ভালো নেই। আমি মরার আগে তোর একটা গতি দেখলে মরেও যে শান্তি পেতাম। মায়ের কথায় অজিতের চোখে পানি চলে আসে। কি করবে ছেলেটা? চেষ্টা তো আর কম করছে না। মা, তুমি চিন্তা করো না, আমার বন্ধু করিমের সাথে দেখা হয়েছিল, ও বলেছে একটা ব্যবস্থা করে দেবে। ছেলের কথা শুনে মা বেশ আশ্বস্ত হয়। পরের দিন সকালবেলা করিম অজিতের বাড়ি আসে। অজিত, আয় অজিত, বাড়ি আসিস? আয় আয়, বেরিয়ে আয়, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। কে রে বাইরে? হ্যাঁ চাচি, আমি করিম। অজিতের জন্য একটা চাকরির খবর নিয়ে এসেছি। এসব কথা শুনতে শুনতে অজিতের ঘুম ভেঙে যায়। এক দৌড়ে বাইরে এসে করিমকে পাশে নিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ রে দোস্ত, কি জব? ঘুষ দেওয়া লাগবে? আমার কাছে তো অত টাকা নাই। না রে বন্ধু, ঘুষ লাগবে না, তুই তোর সার্টিফিকেট গুলো নিয়ে যাইস। আমার বাবার বন্ধু, তুই গেলেই নিয়ে নিবে। বন্ধুর কথা শুনে অজিত অনেক খুশি হয়। এতদিন পর ওর মায়ের আশা পূরণ করতে যাচ্ছে। তাই আর মাকে কিছু না জানিয়ে একবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে মায়ের সামনে হাজির হবে। এই ভেবে
অজিত সার্টিফিকেটগুলো নিয়ে বেরিয়ে পড়ে। ফাইল হাতে অনেক খুশি মনে বের হয় অজিত। বাসে উঠে রওনা দেয়। মনে বড় আশা, আজ মিষ্টি কিনে মাকে গিয়ে বলবে, মা আমি চাকরি পেয়েছি, তোমাকে আর জেঠার টাকায় চলতে হবে না। এই নামুন নামুন, মহরমপুর এসে গেছি, নামুন নামুন, তাড়াতাড়ি নামুন। করিমের কথা মতো জবটা হয়ে যায়। ইন্টারভিউ শেষ করে আবার বাড়ির পথে রওনা দেয় অজিত। অন্ধকার নেমে এসেছে। এখান থেকে বাড়ি প্রায় 15 কিলো দূরে। অজিতের ব্যাগে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। এ যেন সাক্ষাৎ রত্ন ওর কাছে। এক প্যাকেট মিষ্টি নিয়ে যাই, এত বড় খুশির খবর, মিষ্টি ছাড়া দেই কিভাবে? মিষ্টির প্যাকেট নিয়ে অজিত হাঁটতে হাঁটতে বাস স্টেশনের দিকে যাচ্ছিল। দূর থেকে দুজন লোক অজিতের দিকেই আসছিল। কিছু বুঝে ওঠার আগেই ওরা অজিতকে ঘিরে ধরে। এই ব্যাগে কি আছে? দে 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 বলছি, দেখছিস সেটা একদম ভিতরে ঢুকিয়ে দেব, দে বলছি। আরে ভাই, না না, ব্যাগে কিচ্ছু নেই, আমার কিছু সার্টিফিকেট আছে, এগুলো আপনাদের কোনো কাজে আসবে না। এই দাঁড়িয়ে দেখছিস কি? নিয়ে নে ব্যাগটা, ছাড় ছাড় বলছি, ভরে দেবো কিন্তু একদম। অজিত কিছুতেই ব্যাগটা দিতে চায় না, কারণ এতে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে যেটা ওর মাকে দেখাবে। কিন্তু একা অজিত কিচ্ছু করতে পারবে না, তাই তারা ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যায়। বাবা এসেছিস? চাকরিটা হলো? হ্যাঁ হয়েছে মা। এত বড় খুশির খবর, কিন্তু ছেলের মুখে হাসি নেই। এটা দেখে মা অবাক হয়ে যায়। মা, বাবার মতো যদি আমিও হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? আহ, এসব কি অলক্ষণে কথা। মা, তুমি তোমার যত্ন নিও, আমি তোমায় অনেক ভালোবাসি, আমায় কখনো ভুলে যেও না। এসব বলে অজিত বেরিয়ে যায় না খেয়েই। অজিতের এসব কথা শুনে মা ভারী চিন্তিত হয়ে যায়। ছেলের মুখে আগে কখনো এসব কথা শুনেনি সে। মা ভিতরে যায় অজিতের রুম গুছিয়ে দেওয়ার জন্য। গিয়ে দেখে অজিত সেখানে বসে আছে, কিন্তু অজিত তো একটু আগেই বাইরে গেল। কি রে বাবা, তুই এলি কখন? আমি তো টেরও পেলাম না। মা শোনো, একটু আমার পাশে এসে বসবে? আমি তোমায় কখনো কষ্ট দিতে চাইনি মা, আমি চেয়েছি তুমি যেন সবসময় ভালো থাকো। যেটার টাকায় তুমি চলো, এটাও আমি আর চলতে দিতাম না। হ্যাঁ বাবা, আমি জানি তো। তুমি সবসময় নিজের খেয়াল রাখবে মা। যদি কখনো শরীর খারাপ হয় তাহলে অবশ্যই গৌরী খালাকে বলবে। আমি তোমায় অনেক ভালোবাসি মা। আমি তোমার জন্য কিছু করতে পারলাম না মা, আমায় ক্ষমা করে দিও। হঠাৎ এসব কি বলছিস তুই? করতে পারিস না তো কি হয়েছে, এখন করবি, এসব কথা বলতে হয় না। না মা, আমার সময় যে ফুরিয়ে এসেছে, আমি তোমায় বিদায় জানাতে এসেছি। তুমি নিজের যত্ন নিও মা, আমি তোমায় অনেক ভালোবাসি।
অজিতের এসব কথা শেষ না হতেই দরজায় করিমের আওয়াজ। চাচি, ও চাচি, শীঘ্রই আসেন, একটা খারাপ খবর আছে চাচি। কি হয়েছে করিম? চাচি, আসলে কিভাবে বলবো, আপনি নিজেকে দয়া করে শক্ত করুন চাচি। করিম, ভয় দেখাস না আমায়, বলে ফেল কি বলবি। চাচি আমরা অজিত আর নেই চাচি। সেদিন ইন্টারভিউ থেকে আসার পথে ছিনতাইকারীর ছুরির আঘাতে অজিত মারা যায়। চাচি, অজিত আর নেই। দেখ করিম, তোরা দুজনে আমার সাথে ঠাট্টা করিস না, আমি কিন্তু রাগ হচ্ছি। মা এক দৌড়ে অজিতের রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে অজিত নেই। মা কোনোভাবেই এসব বিশ্বাস করে না। চাচি আসুন আমার সাথে, শিগগিরই আসুন। করিম মাকে মহরমপুর বাস স্ট্যান্ডের কাছে নিয়ে যায়, যেখানে অজিতের নিথর দেহ পড়ে আছে। পাশেই পড়ে রয়েছে মিষ্টির বাক্স। না, এটা কি হয়ে গেল? বাবা, ও বাবা, তুই উঠে আয় বাবা, তুই চাকরি করতে হবে না, তুই তো একটু আগে আমার সাথে ছিলি। বাবা, কি হবে তোর? ও বাবা, চল মার সাথে ঘরে চল, তোর চাকরি করতে হবে না। চোখের পানিতে অজিতের নিথর দেহ ভিজে যায়। তুই বাড়ি চল বাবা আমার। আর একটা কথাই তখন মনে পড়ে, তুই বাড়ি চল। মা, তুমি তোমার খেয়াল রেখো, আমি তোমায় অনেক ভালোবাসি।